If you steal from one author, it's plagiarism. And if you steal from many, it's research. Still like an artist বইটার কথা অনেকেই জেনে থাকবেন। অস্টিন ক্লেয়নের এই বিখ্যাত বই পুরো বিশ্বের অনেকে এটাকে অ্যাপ্রিসিয়েট করেন। কিন্তু আমরা কি জানি যে কথাটি আসলে এতটা ফেলনা না হয়? স্টিল লাইক অ্যান আর্টিস্ট, এই আর্টিস্টিক ওয়েতে চুরি করার আসলে ব্যাপারটা কি? আমি যেটা বললাম যে আপনি অনেকজন রাইটারের মিক্সচার যখন করেন তখন কিন্তু আপনার লেখাটা একটা রিসার্চ হয়ে ওঠে। ইন্টারেস্টিং না ব্যাপারটা? আপনি যদি রবীন্দ্রনাথের দিকে তাকান, আমাদের বাংলা সাহিত্যের হিমালয় সম যে ব্যক্তিটি আছেন, বাংলা সাহিত্যের গরিবের রবীন্দ্রনাথ, আমাদের ভাষা যখন গরিব ছিল সেই রবীন্দ্রনাথ একাই বিকশিত করেছে, এমন কোনো ব্রাঞ্চ নাই যেটাতে তিনি কোনো লেখা লেখেন নাই। তো রবীন্দ্রনাথ ছোটবেলার এই কবিতা লেখার যে প্রেরণা সেই ব্যাপারে তার জীবন স্মৃতি বইয়ে কথা বলেছেন। আর সেখানে তিনি বলেছেন ছোটবেলায় জ্যোতিপ্রকাশ নামে তার এক ভাগ নিয়েছিল, শ্রীযুক্ত জ্যোতিপ্রকাশ। তিনি একবার শখ করলেন যে এই ছোট্ট ছেলেটাকে কবিতা লেখা শেখাবেন। এই জন্য তিনি তাকে 14 অক্ষরের যে পয়ার আছে, ছন্দ আছে, সেই ছন্দ তাকে শেখালেন। এবং রবীন্দ্রনাথ দেখলো যে প্রথম ছন্দের ভিতরে তার কিভাবে মুক্তি ঘটছে, মানে তার কথাটা প্রকাশ পাচ্ছে। তারপর তাদের পারিবারিক শিক্ষক ছিলেন সাতকড়ি দত্ত, তার সরাসরি শিক্ষক ছিলেন না। উনি মাঝে মাঝে রবীন্দ্রনাথের এই আগ্রহ দেখে কি করতেন, কিছু কিছু কবিতা তিনি বানিয়ে দিতেন এবং সেই কবিতার ভিতরে গ্যাপ রাখতেন। আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করি না, এরকম গ্যাপ থাকতো, সেখানে রবীন্দ্রনাথ একটা করে শব্দ বসাতো যাতে তার কবি প্রতিভা আস্তে আস্তে বিকশিত হয়। রবীন্দ্রনাথ তার জীবন স্মৃতিতে এরকমই স্মরণ করছেন 2টি লাইনের কথা, যেটা আমরা দেখে কোট করব। রবি করে জ্বালাতো না ছিল সবাই, বর্ষা ভরসা দিল আর ভয় নাই। তো রবীন্দ্রনাথকে যিনি ছন্দটা শেখাচ্ছেন তিনি আসলে একটা কবিতা, বিখ্যাত কবিতা, সেই কবিতার লাইনটাকে তিনি কপি করেছেন, এক ধরনের ইমিটেট করেছেন। বানরের ইমিটেশনের কথা মনে আছে? সেই ছোটবেলায় ক্যাপস এন্ড দ্য মানকি, ঠিক আছে? সো আমাদের এই ইমিটেশনটা খুব ইম্পর্টেন্ট। কিভাবে ইমিটেট করছেন দেখেন, কাশিরাম দাস ভনে শুনে পুণ্যবান। আবার লাইনটা শুনেন, কাশিরাম দাস ভনে শুনে পুণ্যবান, রবি করে জ্বালাতো না ছিল সবাই, বর্ষা ভরসা দিল আর ভয় নাই। একদম সেম ইমিটেশনটা এই রবীন্দ্রনাথকে দিয়ে উনি প্র্যাকটিস করাচ্ছেন। অর্থাৎ আমরা যখন অন্য কারো লেখা ইমিটেট করি, আস্তে আস্তে আমাদের ভেতরে কবিতাগুলো সঞ্চারিত হয়, লেখাগুলো সঞ্চারিত হয়। এর মানে এই না ওই ইমিটেশনটা আপনাকে প্রকাশ করতে হবে। কখন আপনি লেখাটা প্রকাশ করবেন সেটা নিয়ে আমি একটু পরে কথা বলবো। আমরা যারা বিসিএস, ব্যাংক সহ নানা পরীক্ষা দিই তাদেরকে আপনার এডিটোরিয়াল ধরিয়ে দেওয়া হয়, তাই না? ডি লিস্টার এডিটোরিয়াল, এই ভিডিওগুলো সবসময় ইউটিউবে, ফেসবুকে ছড়াছড়ি। ইভেন নীলক্ষেতে বইও পাওয়া যায়, এডিটোরিয়াল এক্সপ্লেনেশন। ওয়াই এডিটোরিয়াল? কারণটা হচ্ছে আপনি যদি লেখা শিখতে চান, কোনো স্মার্ট পিপল, স্মার্ট না বলি আমরা, রিকগনাইজড অথরদের স্টাইলে যদি লিখতে চান, তাহলে তাদের লেখার প্যাটার্ন ফলো করতে হবে। সো আপনি যখন এডিটোরিয়াল ফলো করবেন তখন আপনি তার শুধু কথাগুলোই ফলো করছেন না, ইনফরমেশনগুলো ফলো করছেন না, বরং তার যে প্রকাশভঙ্গি, এক্সপ্রেশনের স্টাইল, সেটাও কিন্তু একই সাথে কপি করছেন। অর্থাৎ সেন্টেন্স স্ট্রাকচারটা আপনি কপি করছেন। সো রবীন্দ্রনাথের কথা বললাম, তারপরে আমরা যদি জীবনানন্দ দাশের কথা চিন্তা করি, তার প্রথম দিকের লেখাতে আপনি দেখতে পাবেন তিনি নজরুলকে অনুসরণ করছেন, এক ধরনের নজরুলকে পাঠ করছেন। আপনি যদি শামসুর রহমানের কথা চিন্তা করেন, তিনি জীবনানন্দ দাশকে পাঠ করছেন, জীবনানন্দ দাশ নজরুলকে পাঠ করছেন, জীবনানন্দ দাশকে পাঠ করছেন শামসুর রহমান। আবার হচ্ছে আপনি যদি হাসান হাফিজুর রহমানের কথা চিন্তা করেন, তিনি পাঠ করছেন বিষ্ণুদে। এরকম কথাই জানিয়েছেন মার্জিনে মন্তব্য নামক বইয়ে সৈয়দ শামসুল হক। তিনি জানাচ্ছেন যে কিভাবে এই বাংলা লেখকগণ একজন আরেকজনকে অনুসরণ করছেন। শুধু বাংলা লেখকগণ না, পুরো ওয়ার্ল্ডে এটা হচ্ছে। আপনারা টি.এস. এলিয়টের বিখ্যাত প্রবন্ধ ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, অর্থাৎ ট্র্যাডিশন কিভাবে প্রেজেন্টের ভেতরে কাজ করে সেই জিনিসটা তিনিও কিন্তু আলোচনা করছেন। এর মানে পুরো বিশ্বে একটা স্বীকৃত ওয়ে হচ্ছে বিখ্যাত লেখকদের ইমিটেট করা। এখন ইমিটেট করা মানে কিন্তু চুরি করা নাই। আপনার লেখার ভেতর যদি স্পষ্ট বোঝা যায় যে আপনি অমুককে চুরি করছেন, তাহলে সেটাও লেখা হলো না, তাই না? তো আমরা এই কিভাবে একজন লেখকের কোন কোন জায়গাতে আসলে ফলো করতে পারি? স্টিল লাইক অ্যান আর্টিস্টে বলা হচ্ছে যে ইউ আর এ ম্যাশ আপ। সো আপনি হচ্ছে ম্যাশ আপ of what you choose to let into your life, মানে আপনি আসলে কি কি চুজ করছেন, কি কি পড়ছেন। সো আপনার লেখাটা হবে আপনি কি কি পড়ছেন সেটার উপরে। কিন্তু আমরা তো ধরলাম যে পড়লাম অনেক কিছুই, কিন্তু পড়ার সময় আমাকে অ্যানালিটিক্যাল মাইন্ডে পড়তে হবে। লেখালেখিটা হচ্ছে মিস্ত্রির কাজের মতো, সুতোর মিস্ত্রির কাজের মতো। অনেকে মনে করে যে জলে না পড়লে কেউ শেখে না সাঁতার, তাই না? জলে না নামিলে কেউ শেখে না সাঁতার, অর্থাৎ পানিতে নামলেই সাঁতার শিখে যাবেন, ব্যাপারটা এরকম। কিন্তু রাইটিং শুধু লিখতেই থাকলেই যে আপনার ডেভেলপমেন্ট হবে এরকম না। রাইটিংটা এরকম হতে পারে মহাকাশ ভ্রমণের মতো। কিছুটা আপনি জানেন যে সেই মহাকাশে আমরা কখনো যাই নাই, কিন্তু আগে থেকে আমাদের একটা আইডিয়া আছে যে ব্যাপারটা এরকম ভাবে কাজ করে। মহাকাশে যেতে এক ধরনের ট্রেনিং এর প্রয়োজন হয়, সেখানে সায়েন্টিফিক কোন কোন নলেজ কাজে লাগানো যাবে সেগুলো আপনার করতে হয়। সেখানে আবার নতুন করে কিছু সৃষ্টি করার, নতুন একটা প্রবলেম হলে আপনার অ্যানালিটিক্যাল মাইন্ড ব্যবহার করে স্পেস
স্পেসে যেয়ে তখন আপনাকে সেটা সমাধান করতে হয়। সো রাইটিং ইজ লাইক দ্যাট, যে এখানে শুধু জলে নামলেই হবে না, আপনাকে মহাকাশেও যেতে হবে, মাঝখানে অনেক কিছু সৃষ্টিও করতে হবে, শুধু আপনি কপি করবেন এরকম না। তো একটা লেখার ভিতরে আসলে 3টা জিনিসকে আপনার সবসময় ফোকাস করতে হবে। সেটা হচ্ছে একজন লেখক কিভাবে শব্দ চয়ন করেন, এটাকে আমরা লিটারি ল্যাঙ্গুয়েজে বলি ডিকশন, আমরা আবার কোলোকেশনে বলতে পারি যদি আমরা গ্রামারের অর্থে বলি। সো একজন লেখক কিভাবে শব্দ চয়ন করেন, আপনি রবীন্দ্রনাথ যখন পড়বেন, আপনি যদি লেখক হন, দেখেন আমি একই বিষয়কে দুজন কিভাবে দেখে। আমরা সবসময় প্রত্যেক জিনিসের একটা বাহ্যিক দিক দেখি। যখন আপনি কোনো টেইলরের কাছে যাবেন, যিনি জামা কাপড় বানান, তিনি কিন্তু কাপড়ে হাত দিলেই বলতে পারেন কাপড়টা কত ভালো কোম্পানির, ঠিক আছে? বা একজন টেইলরের কাছে আরেকজন টেইলরের বানানো জামা নিয়ে গেলে দেখবেন একটা মন্তব্য করবে, ও এইটা এমন ভাবে করা যেত। তার মানে যারা আমরা ব্যবহারকারী তারা কি করি, তারা বাহ্যিক দিকটা দেখি। আমরা যারা কবিতা লিখি তারা হচ্ছে মিস্ত্রি এক ধরনের, তারা টেইলর এক ধরনের। তারা যখন অন্যের কবিতা পড়ে তারা মেকানিজমটা দেখে, আরে শব্দগুলো এভাবে বসালে কেমন লাগতো, শব্দটা এইভাবে সিনট্যাক্সটা পরিবর্তন করলে কেমন লাগতো, তারা কিন্তু মিস্ত্রি হিসেবে দেখে, মেকানিক্যাল ওয়েতে। সো ওয়েন ইউ আর লার্নিং টু রাইট, ওয়েন ইউ আর লার্নিং রাইটিং, আপনার চোখটা হতে হবে মেকানিক্সের চোখ, যে শুধু পড়বে না বরং অন্তর্দৃষ্টি দিয়ে দেখবে যে প্রত্যেকটা জিনিস কিভাবে তৈরি হয়েছে, প্রত্যেকটা শব্দ কিভাবে বসানো হয়েছে। সো ফার্স্ট হচ্ছে ডিকশন, দেন যেটা হচ্ছে এক্সপ্রেশন। এক্সপ্রেশন কাইন্ড অফ ডিকশনের মতোই, যে একই কথাকে বিভিন্ন লেখক কিভাবে বলছেন। তারপর হচ্ছে আমরা জীবনানন্দ দাশের কথা বলতে পারি, মুক্তার শ্রাবস্তির কারুকার্য। আপনি যদি আফরি আফরি গানটার কথা শুনে থাকবেন, তিনি বলছে অজান্তা কি মুরত কাহি, মানে অজান্তার মূর্তির মতো মুখ, হ্যাঁ, ওই গানের ভেতরে। সো একই জিনিস। তারপর হচ্ছে আপনি যদি এডগার অ্যালান পোর কথা বলেন, দাই ক্লাসিক ফেস, দেখেন এখানে ক্লাসিক শব্দটা ব্যবহার করছে, লাইক গ্রিক ক্লাসিকের সাথে তুলনা দিচ্ছেন ক্লাসিক ফেস। একই ধরনের টু হেলেন কবিতার কথা বলছে, মানে একই ধরনের এক্সপ্রেশন কতভাবে বলা যেত। তারপর যে জিনিসটা আছে টোন, আপনি যখন বিদ্রোহী কবিতা পড়বেন, এই কবিতার টোন কি একরকম, আর আপনি একটা প্রেমের কবিতা বললে তার টোন একরকম হবে? আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আপনি যদি এই গান শোনেন, প্রত্যেকটা গানের আলাদা টোন থাকে। হ্যাঁ, আমরা যারা স্যাকা খাই, তাদের ওই যে স্যাকা খাওয়া গান গাইলে দেখবেন যে একটা বুক চিনচিন করতেছে, তাই না? এই টোনটা কিন্তু কাজে দেয়। ফলে আপনি যখন কোনো লেখা পড়বেন, কোন টোনে আসলে কথা বলছেন এটা অ্যানালাইসিস করতে হবে যে কোনো রাইটার কাছ থেকে। যার লেখায় পড়বেন, আপনি যখন রাইটিংটা শিখবেন, এটা প্রোজ হতে পারে, মানে গদ্য হতে পারে, পদ্যও হতে পারে। সো আপনি কোনটা আসলে ফলো করছেন সেটা কোনো ম্যাটার না, বাট আপনি মেকানিক্সের বইতে দেখতে হবে। তাহলে ফার্স্টে আমি বলেছি ডিকশন, সেকেন্ডে আমি বলেছি এক্সপ্রেশন স্টাইল, থার্ডে আমি যেটা বলছি সেটা হচ্ছে টোন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে সিনট্যাক্স। আপনি যখন প্রোজ পড়বেন অর্থাৎ গদ্য পড়বেন, তখন দেখবেন যে আপনি যেভাবে ভার্ব ব্যবহার করেন বাংলাতে, ধরেন আমি ভাত খাই, এটা আমাদের একটা স্টাইল, তার মানে আমরা ভার্বটা পরে ব্যবহার করি, বাক্যের শেষের দিকে ব্যবহার করি বাংলাতে। তো আপনি অন্যদের লেখা ইংরেজিতে যখন পড়বেন, আমি শুধু বাংলার কথা বলছি না, যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে, তখন দেখবেন যে একজন লেখক তার যে ফ্রেজটা, নাউন ফ্রেজটা কোথায় বসাচ্ছেন। দেখবেন এডিটোরিয়ালে নাউন ফ্রেজ এক জায়গায় থাকে, নর্মালি অন্য প্রোজের ক্ষেত্রে এক একজন রাইটারের এই ফ্রেজ ব্যবহার করার স্টাইলটা কিন্তু ডিফারেন্ট। কেউ অ্যাডজেক্টিভ ফ্রেজ বেশি ব্যবহার করেন, কেউ নাউন ফ্রেজ বেশি ব্যবহার করেন, এবং সেটা ব্যবহার করার স্টাইলও আলাদা। কেউ শেষে ব্যবহার করেন, কেউ প্রথমে, কেউ সাবজেক্টের পরে, নানা জায়গায় নানাভাবে ব্যবহার করতে পারেন। সো এই সিনট্যাক্সটা অ্যানালিসিস করতে হবে। তো আমরা যারা এই ইমিটেশনের কথা বলছি, আমি অলরেডি বলেছি ইউ আর ম্যাশ আপ অফ হোয়াট ইউ চুজ টু লেট ইনটু ইয়োর লাইফ, মানে আপনি আপনার জীবনে কি কি ঢুকতে দেন আপনার ব্রেনের ভেতরে, সেইগুলোর ম্যাশ আপ হচ্ছে আপনি, সেগুলো একটা সংমিশ্রণ হচ্ছে আপনি। তো লেখাটা হচ্ছে আপনি কত ভালো ভালো লেখকের লেখাগুলোকে ম্যাশ আপ করতে পারবেন, সেটার একটা সুন্দর এক্সপ্রেশন, টোন আপনার ভেতরে চলে আসবে। তার মানে আমরা লেখা শিখবো হচ্ছে অন্যের লেখাকে অ্যানালিসিস করে। ছোট বাচ্চাদের মধ্যে এই প্রবণতা আছে, আপনারা দেখবেন যে বাচ্চাদের কোনো খেলনা গাড়ি কিনে দিলে বা কোনো খেলনা কিনে দিলে, সে 4-5 দিন ইউজ করার পরে প্রথমে ওগুলো পার্টস গুলো খুলে দেখে যে এর ভেতরে কি আছে। এই যে টেন্ডেন্সি চাইল্ডের, এইটাই হচ্ছে রাইটিং টেন্ডেন্সি। লেখক হবার জন্য আপনার এই কিউরিওসিটি থাকতে হবে যে এই শব্দটা লেখক এইখানে কেন ব্যবহার করেছেন, কিভাবে ব্যবহার করেছেন, কোন সিগনিফাইং মিনিং তিনি কনভে করতে চান। এটার জন্য আপনার তৈরি করতে হবে ওই চোখটা, মেকানিক্সের চোখ। কবিতাটা আপনি যখন প্রথম পড়বেন, লেখাটা প্রথম পড়বেন, তখন হয়তো মিনিং খুঁজবেন, কিন্তু সেকেন্ড টাইমে আপনাকে এই মেকানিক্যাল আই ক্রিয়েট করতে হবে, অ্যানালিসিস করতে হবে যে এই লেখক কোন কোন ওয়েতে তার কথাটা বলছেন।
সো যারা লেখা শিখতে চান তাদের আমার পেজে স্বাগতম এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।